প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি নয়নচন্দ্র সরকার, সহকারী শিক্ষক, পাড়াডগার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের সাথে দশম শ্রেণীর অর্থনীতি বিষয় সম্পর্কে কিছু আলোচনা করব। যে অধ্যায়টি সম্পর্কে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব তা তোমাদের পাঠ্য বইয়ের ৩য় অধ্যায় এবং এর শিরোনাম হচ্ছে উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য। উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য এগুলো প্রত্যেকটি বিষয় অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ ধারণা এবং আমাদের দৈনন্দিন জীবনের সাথে এগুলো ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে, আমরা প্রথমে আজকে আসি, আমরা চাহিদা বলতে কি বুঝি বা চাহিদা কাকে বলে। চাহিদা বলতে আমরা সাধারণত কোনো দ্রব্য বা বস্তু পাওয়ার আকাঙ্ক্ষাকে বুঝি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে তোমার একটি সুন্দর ল্যাপটপ কেনার ইচ্ছা থাকতে পারে, একটি ভালো মোবাইল কেনার ইচ্ছা থাকতে পারে। এই যে দ্রব্যগুলো পাওয়ার আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাগুলোই হচ্ছে তোমার চাহিদা। কিন্তু অর্থনীতিতে চাহিদা একটু ভিন্ন অর্থ প্রকাশ করে। শুধুমাত্র কোনো দ্রব্য বা বস্তু পাওয়ার আকাঙ্ক্ষাকেই অর্থনীতিতে চাহিদা বলে না। অর্থনীতিতে যখন কোনো দ্রব্য বা বস্তু পাওয়ার আকাঙ্ক্ষার পাশাপাশি সেই দ্রব্যটি ক্রয়ের সামর্থ্য এবং ইচ্ছা থাকে, তাকেই চাহিদা বলে। এখন মনে করো তোমার একটি ল্যাপটপ কেনার ইচ্ছা আছে, ল্যাপটপটির দাম 50,000 টাকা, কিন্তু এই মুহূর্তে তোমার কাছে ল্যাপটপ ক্রয়ের মতো প্রয়োজনীয় অর্থ নেই। সুতরাং ল্যাপটপটি ক্রয়ের ইচ্ছা তোমার আছে কিন্তু সামর্থ্য নেই। এক্ষেত্রে এটাকে আমরা চাহিদা বলতে পারবো না। আমরা তখনই তাকে চাহিদা বলবো যখন সেই দ্রব্য ক্রয়ের পাশাপাশি সেই দ্রব্যটি ক্রয়ের সামর্থ্য এবং ইচ্ছা দুটো থাকবে, তখনই আমরা তাকে চাহিদা বলবো। তারপরে আসি, চাহিদা বিধি বলতে আমরা কি বুঝি। চাহিদা বিধি বা চাহিদার নিয়ম। এখন মনে করো কোনো একটি দ্রব্যের দাম 5 টাকা, এখন তোমার কাছে 10 টাকা আছে, অর্থাৎ 10 টাকায় তুমি 5 টাকা মূল্যে 2টি কমলা ক্রয় করতে পারবে। এখন কমলার দাম 5 টাকা থেকে বৃদ্ধি পেয়ে যদি 10 টাকা হয়, অর্থাৎ তুমি 10 টাকা মূল্যে একটি কমলা ক্রয় করতে পারবে। সুতরাং দেখা যাচ্ছে যে দাম বৃদ্ধির সাথে সাথে চাহিদা কমে যাচ্ছে। একইভাবে যদি দাম কমে তাহলে চাহিদা বৃদ্ধি পায়। অর্থাৎ দামের সাথে চাহিদার সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। কেমন? দাম বাড়লে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। সুতরাং চাহিদা বিধি বলতে আমরা কি বুঝি? চাহিদা বিধি বলতে আমরা বুঝব অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে। অর্থাৎ বাড়লে কমে এবং কমলে বাড়ে। চাহিদা এবং দামের সাথে এই সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। সুতরাং এই বিপরীতমুখী সম্পর্ক যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাকেই চাহিদা বিধি বলে। সুতরাং চাহিদা বিধি বলতে আমরা কি বুঝি? অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার এই যে বিপরীতমুখী সম্পর্ক, এই বিপরীতমুখী সম্পর্ক যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাকেই চাহিদা বিধি বলে। এখানে জেনে রাখা ভালো, অন্যান্য অবস্থা বলতে আমরা কি বুঝি? অন্যান্য অবস্থা বলতে আমরা বুঝি ভোক্তার আয়, রুচি, অভ্যাস ইত্যাদিকে। ঠিক আছে, এখন তারপরের প্রশ্ন হচ্ছে একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন। আমরা কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করতে হলে প্রথমে আমাদেরকে একটি চাহিদা সূচি তৈরি করতে হবে। চাহিদা সূচিটা আমরা চাহিদা বিধি অনুযায়ী তৈরি করব। অর্থাৎ আমরা চাহিদা বিধিতে এটা জেনেছি যে যদি দ্রব্যের দাম বাড়ে তাহলে চাহিদা কমে এবং দ্রব্যের দাম যদি কমে যায় তাহলে চাহিদা বৃদ্ধি পায়। সুতরাং চাহিদা বিধি থেকে আমরা প্রথমে একটি কাল্পনিক চাহিদা সূচি তৈরি করি।
লক্ষ্য করো, দ্রব্যের দাম যখন 8 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে, দ্রব্যের দাম যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ 8 একক। দ্রব্যের দাম কমে যখন 8 টাকা হয় তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় 10 টাকা। কারণ আমরা পূর্ববর্তী চাহিদা বিধিতে এটা জেনেছি যে দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চাহিদার পরিমাণ কমে যায়, আবার দাম কমার সাথে সাথে চাহিদার পরিমাণ বেড়ে যায়। এক্ষেত্রে দ্রব্যের দাম কমছে, অর্থাৎ 10 টাকা থেকে যখন 8 টাকা হচ্ছে তখন চাহিদার পরিমাণ বেড়ে যাচ্ছে। আবার যদি দ্রব্যের দাম আরও কমে 6 টাকা হয় তাহলে এক্ষেত্রে চাহিদার পরিমাণ বেড়ে দাঁড়ায় 12 একক। দ্রব্যের দাম পুনরায় কমে 4 টাকা হলে চাহিদার পরিমাণ বেড়ে দাঁড়ায় 14 একক। অর্থাৎ লক্ষ্য করা যাচ্ছে দ্রব্যের দাম কমার সাথে সাথে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন। যেহেতু আমরা একটি সূচি তৈরি করলাম, এখান থেকে আমরা একটি চাহিদা রেখা এখন অঙ্কন করব। দেখো, লক্ষ্য করো, দ্রব্যের দাম যখন 10 টাকা, তারপর হচ্ছে 8 টাকা, 6 টাকা এবং 4 টাকা। 10 টাকা দামে চাহিদার পরিমাণ হচ্ছে 8 একক। 8 টাকা দামে চাহিদার পরিমাণ হচ্ছে 10 একক। লক্ষ্য করো, 10 টাকা দামে চাহিদার পরিমাণ হচ্ছে 8 একক। দাম কমে যখন 10 টাকা থেকে 8 টাকা হয় তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় 8 একক থেকে 10 একক। দ্রব্যের দাম পুনরায় কমে 6 টাকা হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় 12 একক। দ্রব্যের দাম যখন কমে 6 টাকা থেকে 4 টাকা হয় তখন চাহিদার পরিমাণ হয় 14 একক। সুতরাং এই যে এই বিন্দুগুলা এ, বি, সি, ডি, এই বিন্দুগুলো যোগ করে যে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী রেখা পাওয়া যায়, এই বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী রেখাটি হচ্ছে ডিডি রেখা বা ডিমান্ড কার্ভ বা চাহিদা রেখা। সুতরাং আমরা সূচি ব্যাখ্যা এভাবে লিখতে পারি যে সূচি অনুযায়ী দ্রব্যের দাম বৃদ্ধির সাথে সাথে চাহিদার পরিমাণ, দ্রব্যের দাম কমার সাথে সাথে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। চিত্রে দ্রব্যের দাম যখন 4 টাকা তখন চাহিদার পরিমাণ 14 একক। দ্রব্যের দাম 6 টাকা দামে চাহিদার পরিমাণ 12 একক। 8 টাকা দামে চাহিদার পরিমাণ 10 একক। একইভাবে 10 টাকা দামে চাহিদার পরিমাণ 8 একক, যারা পরস্পর এ, বি, সি ও ডি বিন্দুতে ছেদ করে। এভাবে এ, বি, সি এবং ডি এই বিন্দুগুলো যোগ করে যে ডিডি রেখা পাওয়া যায় সেটাই হচ্ছে চাহিদা রেখা বা ডিমান্ড কার্ভ। এই রেখাটি তোমরা লক্ষ্য করো বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। প্রশ্নে অনেক সময় আসে যে চাহিদা রেখা কেন বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার প্রধান কারণ হচ্ছে চাহিদার সাথে দামের বিপরীতমুখী সম্পর্ক। এই যে বিপরীতমুখী সম্পর্ক, এই বিপরীতমুখী সম্পর্ক শুধুমাত্র এরকম নিম্নগামী রেখা দ্বারাই দেখানো সম্ভব। ঊর্ধ্বগামী রেখা দ্বারা কিন্তু এরকম চাহিদা রেখা দেখানো সম্ভব নয়। যদি তোমার রেখাটা ঊর্ধ্বগামী হয় তাহলে তুমি লক্ষ্য করো, দাম যখন 8 টাকা, চাহিদার পরিমাণ তুমি মনে করো 10 একক। দাম বৃদ্ধি পেয়ে যখন 10 টাকা হয় তখন এই দেখো, এমন ঊর্ধ্বগামী রেখা হইলে 10 টাকা দামে চাহিদার পরিমাণ 12 একক। অর্থাৎ এখানে দাম 8 টাকা থেকে 10 টাকা হলো, অর্থাৎ দাম বৃদ্ধি পেল। দাম বৃদ্ধি পেলে কী হবে? চাহিদা কমবে। কিন্তু আমরা লক্ষ্য করছি এক্ষেত্রে ঊর্ধ্বগামী রেখার মাধ্যমে প্রকাশ করলে দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চাহিদাও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু না, দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চাহিদা কমে যায়। সুতরাং ঊর্ধ্বগামী রেখা দ্বারা যদি আমরা দেখাই তাহলে এই ধরনের সমস্যা হয় যে দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চাহিদাও বেড়ে যায়, যেটা আমাদের চাহিদা বৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এই জন্য এমন নিম্নগামী রেখায় আমাদের চাহিদা রেখা অঙ্কনের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে যোগান কাকে বলে? যোগান হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে যোগান বলে। এখন মনে করো বিক্রেতা 20 টাকা দামে 10 একক
দ্রব্য বিক্রয় করতে প্রস্তুত আছেন। অর্থাৎ এক্ষেত্রে এই 20 টাকা দামে 10 একক দ্রব্য হচ্ছে এই বিক্রেতার যোগান। সুতরাং যোগান বলতে আমরা বুঝি একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বা পণ্য বিক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে সেই দ্রব্যের যোগান বলা হয়। ঠিক আছে, একটি কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন। চাহিদা বিধির মতো একটি যোগান বিধি আছে। চাহিদা এবং দামের সাথে বিপরীতমুখী সম্পর্ক বজায় থাকে। ঠিক একইভাবে দাম এবং যোগানের সাথে বিপরীতমুখী নয়, সমমুখী সম্পর্ক বজায় থাকে। কেমন? সমমুখী সম্পর্কটা হচ্ছে এমন যে দাম বাড়লে যোগানও বৃদ্ধি পায়, আবার দাম কমলে যোগানও কমে যায়। অর্থাৎ বাড়লে বাড়ে, আবার কমলে কমে। অর্থাৎ এক্ষেত্রে সম্পর্কটা চাহিদার মতো বিপরীতমুখী নয়, সমমুখী। সুতরাং আমরা যোগান বিধিতে বলতে পারবো যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দ্রব্যের দাম বাড়লে যোগান বৃদ্ধি পায় এবং দ্রব্যের দাম কমলে যোগান হ্রাস পায়। দাম ও যোগানের এই সমমুখী সম্পর্ক যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাকে যোগান বিধি বলে। প্রশ্ন হচ্ছে একটি কাল্পনিক যোগান সূচি থেকে একটি যোগান রেখা অঙ্কন। তাহলে প্রথমে আমরা একটি কাল্পনিক যোগান সূচি তৈরি করব। দ্রব্যের দাম এখানে টাকায় প্রকাশ করা হয়েছে। ধরো দ্রব্যের দাম যখন 10 টাকা, তখন যোগানের পরিমাণ 15 একক। দ্রব্যের দাম যখন বৃদ্ধি পেয়ে 15 টাকা হয় তখন যোগানও বৃদ্ধি পেয়ে হয় 20 একক। কারণ আমরা যোগান বিধিতে এটা জেনেছি যে দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যোগানও বৃদ্ধি পায়। আবার দ্রব্যের দাম মনে করো বৃদ্ধি পেয়ে 20 টাকা হলো, তখন যোগানের পরিমাণ হচ্ছে 25 একক। দ্রব্যের দাম যখন বৃদ্ধি পেয়ে 25 টাকা হয় তখন যোগানের পরিমাণ 30 একক। অর্থাৎ সূচিতে লক্ষ্য করা যাচ্ছে দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যোগান বৃদ্ধি পাচ্ছে। এবারে এটাকে আমরা একটা রেখাচিত্রের মাধ্যমে নিয়ে আসি। চিত্রে ও এক্স অক্ষে যোগান এবং ও আই অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। দ্রব্যের দাম যখন 10 টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে 15 একক। দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে যখন 15 টাকা তখন যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় 20 একক। একইভাবে দ্রব্যের দাম যখন বৃদ্ধি পেয়ে হয় 20 টাকা তখন যোগানের পরিমাণ হয় 25 একক। আবার যখন দ্রব্যের দাম 20 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 25 টাকা হয় তখন যোগানের পরিমাণ হয় 30 একক। এভাবে এই যে বিন্দুগুলো যারা যেখানে ছেদ করেছে এ বি সি ডি, এই বিন্দুদ্বয় যোগ করে যে রেখা পাই সেটাই হচ্ছে এসএস রেখা বা যোগান রেখা বা সাপ্লাই কার্ভ। অর্থাৎ এখানে প্রতি ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যোগানও বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এই যোগান রেখা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। চাহিদা রেখা যেমন বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, ঠিক যোগান রেখা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী রেখা। অর্থাৎ চাহিদা রেখা হচ্ছে নিম্নগামী রেখা আর যোগান রেখা হচ্ছে ঊর্ধ্বগামী রেখা। নিম্নগামী কেন হয় চাহিদা রেখা? কারণ হচ্ছে দাম ও চাহিদার সাথে বিপরীতমুখী সম্পর্ক। আর যোগান রেখা কেন ঊর্ধ্বগামী হয়? কারণ হচ্ছে দাম ও যোগানের সাথে সমমুখী সম্পর্ক, এই জন্য যোগান রেখা ঊর্ধ্বগামী হয়। ঠিক আছে, আমরা পরের প্রশ্ন চলে যাই। চাহিদা ও যোগানের সমতার ভিত্তিতে কিভাবে ভারসাম্য নির্ধারিত হয় ব্যাখ্যা করো। এখন মনে করো তুমি বাজারে গেলে বা মার্কেটে গেলে, তো তোমার একটা জামা যখন পছন্দ হলো, বিক্রেতা এটার দাম 1000 টাকা চাইলো, 1000 টাকা মূল্যে তুমি সেই জামাটি ক্রয় করতে ইচ্ছুক নয়। তুমি হয়তো 500 টাকা মূল্যে জামাটি ক্রয় করতে ইচ্ছুক, কিন্তু বিক্রেতা 500 টাকা মূল্যে জামাটি বিক্রয় করতে ইচ্ছুক নয়, বিক্রেতা 700 টাকা মূল্যে বিক্রি করতে ইচ্ছুক। এখন তুমি 700 টাকায় রাজি হলে, হ্যাঁ আমি এই জামাটি 700 টাকায় ক্রয় করব। অর্থাৎ এই 700 টাকায় তুমি ক্রেতা, এই ক্রেতার চাহিদা এবং ওই যে বিক্রেতার যোগান, এই দুটি কিন্তু একটি সমপর্যায়ে আসলো, অর্থাৎ একটি ভারসাম্য নির্ধারিত হলো। সুতরাং ভারসাম্য কথাটা কি? ভারসাম্য হচ্ছে যে নির্দিষ্ট দামে বাজারে দর কষাকষির মাধ্যমে ক্রেতা ও বিক্রেতা একটি পণ্য ক্রয় অথবা বিক্রয় করতে রাজি হয়, তাকেই ভারসাম্য বলে। সুতরাং চাহিদা আসে ক্রেতার দিক থেকে এবং যোগান আসে বিক্রেতার দিক থেকে। যখন ক্রেতার চাহিদা এবং বিক্রেতার যোগান একটি নির্দিষ্ট দামে
মিলে যায় সেই অবস্থাকে আমরা বলি ভারসাম্য। এই ভারসাম্য অবস্থাকে একটা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। এখন একটা চিত্রের সাহায্যে আমরা এই ভারসাম্য অবস্থা, বাজারের যে ভারসাম্য অবস্থা, এই ভারসাম্য অবস্থা ব্যাখ্যা করব। চিত্রে ভূমি অক্ষ অর্থাৎ ও এক্স অক্ষে চাহিদা ও যোগান এবং ওয়াই অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। তাহলে প্রথমে আসো চাহিদা রেখা, যেটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। তারপর বিক্রেতার যোগান রেখা, যেটা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এখন দেখো, ক্রেতার চাহিদা রেখা এবং বিক্রেতার যোগান রেখা পরস্পর এই বিন্দুতে মিলিত হয়। মনে করি এটা আর বিন্দু, অর্থাৎ এই আর বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। এই আর বিন্দুতেই ক্রেতা ও বিক্রেতা দ্রব্যটি ক্রয় বিক্রয় করতে সম্মত হয়। সুতরাং এই আরই হচ্ছে ভারসাম্য বিন্দু। যে বিন্দুতে ক্রেতার চাহিদা এবং বিক্রেতার যোগান দুইটা মিলিত হবে সেই বিন্দুটি হচ্ছে ভারসাম্য বিন্দু। সুতরাং এখানে এই ওপি হলো ভারসাম্য দাম এবং ও কিউ হলো ভারসাম্য চাহিদা ও যোগানের পরিমাণ। এখন দাম যদি বৃদ্ধি পায় তাহলে কি ভারসাম্য হয় নাকি আমরা লক্ষ্য করি। দেখো, দাম বৃদ্ধি পেয়ে ওপি থেকে যদি ওপি 1 হয়, ওপি 1 দামে তুমি লক্ষ্য করো চাহিদার পরিমাণ কতটুকু, এই চাহিদা রেখা এতটুকু হচ্ছে চাহিদার পরিমাণ। ধরলাম আমরা এটাকে দেই এম, অর্থাৎ ও পি 1 দাম বৃদ্ধি পেয়ে ওপি থেকে যখন ও পি 1 হয়, ওপি 1 দামে তোমার চাহিদার পরিমাণ কতটুকু, পি 1 এম পরিমাণ। চাহিদার পরিমাণ হচ্ছে পি 1 এম পরিমাণ। আর যোগান কতটুকু, এই যোগান রেখা, এখানে যোগান হচ্ছে পি 1 এন পরিমাণ। তাহলে তুমি এই বিষয়টা লক্ষ্য করো যে এখানে ক্রেতার চাহিদা হচ্ছে পি 1 এম পরিমাণ আর বিক্রেতার যোগান হচ্ছে পি 1 এন পরিমাণ। এখানে চাহিদার তুলনায় যোগান কিন্তু বেশি, অর্থাৎ চাহিদার তুলনায় যোগান বেশি থাকার ফলে কি হবে, এই এম এন পরিমাণ দ্রব্য কিন্তু অবিকৃত থেকে যাবে, কারণ এই দ্রব্যের চাহিদা এখন নেই। ক্রেতার কাছে এই দ্রব্য ক্রয়ের মতো চাহিদা এখন নেই। চাহিদা হচ্ছে পি 1 এম পরিমাণ, কিন্তু যোগান হচ্ছে পি 1 এন পরিমাণ। সুতরাং এই এম এন পরিমাণ দ্রব্য অবিকৃত থেকে যাবে। এখন আসো, এই অবিকৃত দ্রব্য বিক্রি করার জন্য বিক্রেতা কী পন্থা অবলম্বন করতে পারে। এখন আমরা যদি দ্রব্যের দাম কমিয়ে দেই, দাম কমালে কি হবে, তাহলে কিন্তু ক্রেতার আবার চাহিদা বৃদ্ধি পাবে। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে বিক্রেতার করতে হবে দাম কমিয়ে দিতে হবে। দাম কমালে আবার এই অবিকৃত দ্রব্য বিক্রয় করা যাবে। এই জন্য বিক্রেতা কী করবে, এই এম এন পরিমাণ দ্রব্য বিক্রয় করার জন্য দাম কমিয়ে পি 1 থেকে পুনরায় পিতে ফিরে আসবে। এই হচ্ছে দাম বৃদ্ধি পেলে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। আবার যদি দাম কমে যায়, মনে করো দাম কমে ওপি থেকে ওপি 2 হলো, ওপি 2 দামে দেখো এইটা হচ্ছে যোগান রেখার সাথে এই রেখাটা মিলিত হয়েছে, অর্থাৎ ওপি 2 দামে যোগানের পরিমাণ হচ্ছে ধরো এস, পি 2 এস পরিমাণ যোগানের পরিমাণ, কিন্তু চাহিদা কতখানি, দেখো চাহিদা হচ্ছে পি 2 টি পরিমাণ, অর্থাৎ যোগানের তুলনায় কিন্তু চাহিদা বেশি। এখন মনে করো যোগানের তুলনায় যদি চাহিদা বেশি হয়, আমাদের যদি চাহিদা বেশি থাকে তখন কিন্তু বাজারে পণ্যের দাম বৃদ্ধি পায়। যখন ক্রেতাদের চাহিদা বেশি থাকে তখন বাজারে পণ্যের দাম বৃদ্ধি পেতে থাকে। এটা আমরা আমাদের দৈনন্দিন জীবন থেকে আমরা দেখতে পারি। যখন আমাদের দেখা যায় যে কোনো জিনিসের চালের চাহিদা এখন বৃদ্ধি পেয়েছে, এখন চালের দাম বেড়ে যাচ্ছে। পেঁয়াজের চাহিদা এখন বৃদ্ধি পাচ্ছে, পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, অর্থাৎ দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দামও বৃদ্ধি পায়। সুতরাং যখন বিক্রেতা দেখবে যে চাহিদার যোগানের তুলনায় চাহিদা এসটি পরিমাণ বেশি, তখন সেই বেশি পরিমাণ চাহিদা দেখে কি করবে, দাম ওপি 2 থেকে বাড়িয়ে পুনরায় ওপিতে ফিরে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি দাম যখন ওপি তখন কিন্তু একটা ভারসাম্য অবস্থা আছে। যখন ওপি থেকে আমরা দাম বৃদ্ধি করে ওপি 1-এ যাই তখন এক ধরনের সমস্যা সৃষ্টি হয়। কী হয়, সেটা চাহিদার থেকে যোগানটার পরিমাণ বেশি থাকে। এই যোগানের পরিমাণ বেশি, এখন বিক্রেতার কী করতে হবে, বেশি পরিমাণ দ্রব্য বিক্রয় করতে হবে। এই জন্য সে দাম কমিয়ে দিবে, কারণ দাম যখন কমিয়ে দিবে তখন ক্রেতারা বেশি পরিমাণে দ্রব্য ক্রয় করবে, কমিয়ে আবার পুনরায় ওপিতে ফিরে আসবে। আবার যখন আমরা দাম কমিয়ে দিব, ওপি 2-তে চলে আসব,
দাম কমিয়ে দিলে কি হবে, দাম কমিয়ে দিলে এখানে যোগানের তুলনায় চাহিদা বেশি থাকবে। এখন আমরা এই অতিরিক্ত পরিমাণে চাহিদা দেখে বিক্রেতা আবার কী করবে, দাম বৃদ্ধি করে OP2 থেকে OP-তে ফিরে যাবে। সুতরাং এক্ষেত্রে OP হচ্ছে ভারসাম্য দাম, OQ হচ্ছে ভারসাম্য চাহিদা ও যোগানের পরিমাণ, এবং R হচ্ছে ভারসাম্য বিন্দু। তাহলে তোমরা এটার ব্যাখ্যা যদি তোমরা লেখো খাতায়, তাহলে প্রথমে লিখতে হবে চিত্রে ভূমি অক্ষ অর্থাৎ OX অক্ষের চাহিদা ও যোগানের পরিমাণ, এবং OY লম্ব অক্ষে Y অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। OP হচ্ছে ভারসাম্য দাম, OQ হচ্ছে ভারসাম্য চাহিদা ও যোগানের পরিমাণ, এবং R হচ্ছে ভারসাম্য বিন্দু, যে বিন্দুতে ক্রেতার চাহিদা এবং বিক্রেতার যোগান একটি সমঝোতায় পৌঁছে। যদি দাম OP থেকে বৃদ্ধি করে OP1 করা হয়, তাহলে চাহিদার তুলনায় যোগান MN পরিমাণ বেশি থাকে। এই MN পরিমাণ দ্রব্য বিক্রয় করার জন্য বিক্রেতা দাম কমিয়ে পুনরায় OP1 থেকে OP-তে ফিরে আসবে। আবার দাম যদি OP থেকে কমিয়ে OP2 হয়, এক্ষেত্রে যোগানের তুলনায় চাহিদা ST পরিমাণ বেশি। এই অতিরিক্ত পরিমাণে চাহিদা দেখে বিক্রেতা পুনরায় দাম বৃদ্ধি করে OP2 থেকে OP-তে ফিরে যাবে, অর্থাৎ OP দামে আর বিন্দুতে ভারসাম্য চাহিদা যোগানের সমতার ভিত্তিতে ভারসাম্য নির্ধারিত হয়। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আরও একটি ক্লাসে তোমাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।